প্রধান আমাদের সময় টিভির আর কলিগ ছিলেন সাজিদ, সে বলল ভাই আমি একটু শুয়ে পড়ি, এই মাঠে শুয়ে আর কিছু করার নেই। তো দুজনে গিয়ে শুয়ে পড়লো। আমি এবার সুন্দর ছবি তুললাম তাদের, কি কি করা যায়। তারা তারপর আসলে 10:30টার দিকে তো ওরা চেক ইন করতে দিল, গোসল করলাম, খাওয়া দাওয়া করলাম, তারপর যথারীতি কাজে বের হলাম। আলটিমেটলি ওই সময়টা ছিল যে অলমোস্ট 48 আওয়ার্স। শুধু আমি বা ফাহিম না, অন্যান্য সহকর্মী যারা ছিলেন তারাও টানা কাজ করেছে। আসলে যারা গণমাধ্যমে আমরা যারা কাজ করি, যারা টিভিতে আমাদের দেখেন, হয়তো দেখেন যে আমি ইংল্যান্ডে ঘুরছি, আমি নিউজিল্যান্ডে ঘুরছি, কিন্তু এই ঘোরাটার পেছনে কি পরিমাণ এফোর্ট যে দিতে হয় এটা আসলে মানে আপনি না দেখলে কখনো বিশ্বাস করবেন না। এবং আমার মনে হয় যে আমি এবং ফাহিম 3 বেলা খেয়েছি এরকম মনে করতে পারি না এই 27-28 দিনে সব মিলে, মানে ট্রাভেল সহ। এটা মানে সবার ক্ষেত্রে একই রকম। কেননা আপনি একটা জিনিস খেয়াল করে দেখবেন যে বাংলাদেশের সঙ্গে ইংল্যান্ডের সময়ের পার্থক্য হচ্ছে 5 ঘন্টা। 5 ঘন্টা বাংলাদেশ অ্যাহেড। দ্যাট মিনস আমাদের খেলা যোগ কটায়? 10:30টায়। আলটিমেটলি ওইখানে তখন 5টা বাজে, দেখা যেত অনেক সময় 5টার সময় আমার কাজ শেষও হতো না, কিন্তু এখানে কিন্তু মানে অলরেডি চাপ শুরু হয়ে গেছে যে আপনার রিপোর্ট পাঠাতে হবে, 10:30টায় ধরাতে হবে, লিড আছে, এটা আমার আগে দিতে হবে, এরকম একটা প্রেসার সব সময় থাকে। সো ওই যে সময়ের সঙ্গে দৌড়ানো বা সময়ের সঙ্গে পাল্লা দেয়া, এই ব্যাপারটার সঙ্গে কোপ করতে করতে না ওইখানে হচ্ছে এভরি মিনিট কাউন্টস অ্যাকচুয়ালি। যে আপনি যদি 5 মিনিট দেরি করে ফেলেন দেন মানে আপনি বিপদে পড়ে যাবেন। তার কারণ হচ্ছে নেট ফ্যাসিলিটি অনেক ভালো, কিন্তু এটা জায়গা জোন ভ্যারি করে। যেমন লন্ডনে আমরা যে ধরনের নেট ফ্যাসিলিটি বা যে ধরনের স্পিড পেয়েছি সবই কিন্তু 4G। কার্ডিফে কিন্তু তেমন ছিল না, বার্মিংহামের তার চাইতে একটু বেটার। সো এই ব্যাপারগুলো অ্যারেঞ্জ করতে গেলে ব্যাপার এমন না যে আমাদের মানে খাওয়ার মতো টাকা ছিল না বা কিছু না, উই ডিড হ্যাভ এনাফ। কিন্তু মুশকিলটা হচ্ছে যে ওই যে টাইমের ব্যাপার, আপনি যদি খেতে যান সেখানে আপনার 10-15 মিনিট 20 মিনিট সময় নষ্ট হবে, ওই সময়টা কেউ নষ্ট করার মতো আসলে সিচুয়েশন থাকতো না। তো আলটিমেটলি মানে ইট ওয়াজ এ ভেরি গুড এক্সপিরিয়েন্স। এবং সবচেয়ে ভালো হয়েছে যে বাংলাদেশ ভালো করেছে, এবং বাংলাদেশ ভালো করার ফলে আমরা আসলে ওই ইন্টেন্সিটিটা পেয়েছি যেটা আপনি বলছিলেন। আপনি বাংলাদেশ ভালো করেছে কথাটা বললেন দেব চৌধুরী, সাংবাদিক হিসেবে বা গণমাধ্যম কর্মী হিসেবে, স্পোর্টস জার্নালিস্ট আছে, আপনি বেশ কয়েকটা দেশে সফর করেছেন বাংলাদেশ ক্রিকেট দলের সাথে, এবং 2015 ওয়ার্ল্ড কাপে আমরা দেখেছি বাংলাদেশ দলের ট্রেমেন্ডাস পারফরমেন্স অবশ্যই অস্ট্রেলিয়াতে, এবং লাস্টে শ্রীলঙ্কা তো বাংলাদেশ দারুণ করেছে। একই রকম ভাবে আমরা দেখলাম যে এবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল কিন্তু এক্সিলেন্ট করে এসছে, দ্যাট ইজ টু প্লেইং সেমিফাইনাল। এবং একজন গণমাধ্যম কর্মী বা একজন বাংলাদেশি সাংবাদিক হিসেবে যখন বাংলাদেশ এই ভালোগুলা করছে, অন্যান্য দেশের যারা গণমাধ্যম কর্মীরা আসছে বা যারা নিজেদেরকে একটু এলিট মনে করে বা ক্রিকেটে যারা এলিট নিজেদেরকে দাবি করছে বা হয়তোবা তারা এলিটই, তাদের কাছ থেকে কি ধরনের ট্রিটমেন্ট আপনারা পান? দেখেন একটা বিষয় মানে আমি এখনো বলতে পারি যে আপনার গৌতম ভট্টাচার্য যিনি আগে আনন্দবাজারে ছিলেন, মানে এই উপমহাদেশের আমি যতটুকু জানি মানে সবচেয়ে নাম করা সাংবাদিক, উনি ভিভিয়ান রিচার্ডস বা স্টিভার সঙ্গে একসঙ্গে গাড়িতে যান, খেতে বসেন, এবং তিনি ফোন করলে তারা রিপ্লাই করেন। তো তার লেভেলটা আসলে ওইখানে। এখনো স্পষ্ট মনে করি তিনি কিন্তু বাংলাদেশ এবং নিউজিল্যান্ডের ম্যাচ সোয়ালেক স্টেডিয়ামের প্রেস বক্সে বসে দেখেছেন, এবং সেখানে তিনি বারবার বলেছেন ম্যাচ শুরু হওয়ার আগে যে আমার মন বলছে বাংলাদেশ কিছু একটা করবে। অর্থাৎ এই যে বাংলাদেশ গত 3 বছরের ভালো খেলার যে ধারাবাহিকতা, আলটিমেটলি এটা ওয়ার্ল্ড যে গণমাধ্যম আছে বা গণমাধ্যম কর্মীরা আছেন তাদের মধ্যেও এক ধরনের এক্সপেকটেশনস তৈরি করেছে যে বাংলাদেশ দে ক্যান ডেলিভার সামথিং। হ্যাঁ, যেটা হয় যে বাংলাদেশ হয়তো তাদের যে পোটেনশিয়াল, সেই পোটেনশিয়াল অনুযায়ী সবসময় হয়তো আপনার কি বলে যে এক্সিকিউট করতে পারে, ধারাবাহিকতাটা সবসময় আগে যেতে অনেক ভালো হয়েছে, কিন্তু যতখানি আমরা এক্সপেক্ট করি বা বাংলাদেশের আসলে যতটুকু সামর্থ্য আছে সেটা তো সবসময় হয় না, কিন্তু ওই এক্সপেকটেশনসের জায়গাটা ক্রিয়েট হয়েছে। হয়তো আমাদের কাছে বেশি, আমরা বেশি আশা করি, তাদের কাছে হয়তো তার চেয়ে একটু কম, কিন্তু তারাও কিন্তু এক্সপেক্ট করে। নইলে 7-8 জন ভারতীয় সাংবাদিক তারা কিন্তু বাংলাদেশ নিউজিল্যান্ড ম্যাচ দেখতে কার্ডিফে আসতেন না। এবং এটার পেছনে কারণই ছিল তারা জানতেন খুব ভালো করে যে বাংলাদেশ যদি জিততে চায় ইভেন্চুয়ালি বাংলাদেশ এবং ভারতই হবে সেমিফাইনাল। সেই ক্ষেত্রে বাংলাদেশ দলটা কেমন করছে এটা তাদের মানে পেশাগত কারণে কিন্তু জানাটা জরুরি। যেমন আমাদের দরকার ছিল ভারত দল সম্পর্কে জানা বা নিউজিল্যান্ড সম্পর্কে জানা, তো তারা বাংলাদেশ সম্পর্কে জানার জন্য এসেছেন। এবং আরেকটা বিষয় কি, যেহেতু বেশিরভাগই ছিল হচ্ছে যারা পশ্চিমবঙ্গ থেকে এসেছে বা কলকাতা বা আশেপাশে যারা তাদের সঙ্গে একটা মানে কি বলে কাছাকাছি ব্যাপার থাকে, ওই টানটা বোধহয় আছে, এটা আসলে হ্যাঁ ভাষার টানটা আছে, এটা কালচারের টানটা সব সময় যে লোক দেখানো এটা আমার মনে হয় না মানে। এবং অনেক সাংবাদিক দেখেছি যে কলকাতার যে ভাষাটা, তারা যখন আমাদের সঙ্গে কথা বলে তাদের একটা বড় অংশতে বাংলাদেশ থেকে গিয়েছে, তারা কিন্তু আমাদের সঙ্গে আমাদের মতো ভাষাতেই কথা বলে, ভাই কেমন আছো, ভালো আছো, তাদের অনেকের রুট আসলে বাংলা। সো এই ব্যাপারগুলো ভালো ছিল। এবং ইংলিশ সাংবাদিকরা যখন বাংলাদেশ ফার্স্ট ম্যাচ হারলো, ওরা প্রায় আপনার তখন খেলাটা ওভালে ছিল, কয়েকজনের সঙ্গে কথা হলো, ওরা বলছিল যে আসলে বাংলাদেশ হেরে গেছে কারণ হচ্ছে মানে আরেকটু বেটার করতে পারলে হয়তো ইংল্যান্ডের সাথে ভালো একটা ফাইট করতে পারতো, বাট লাস্ট 2টা ম্যাচ যদি ভালো খেলে বাংলাদেশ টিমের মানে ওই বডি ল্যাঙ্গুয়েজটা আছে যে তারা হয়তো ভালো কিছু ডেলিভার করতে পারে। তো সব মিলে আমার মনে হয় যে চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনালে খেলাটা এটা ওয়ার্ল্ড ক্রিকেটে বাংলাদেশকে 1 স্টেপ ফরওয়ার্ড করেছে এবং অন্যের কাছে আমাদের যে অবস্থান ছিল সেই অবস্থানটাকে আরো সুদৃঢ় করেছে।
দেব চৌধুরী, আপনি বলছেন যে সুদৃঢ় একদমই করেছে কথা আমাদের বললাম না। অবস্থানে, একদমই কথা বলেছেন, অনেক কথা। একটু রেস্ট আপনাকে দিই, Please. একটু রেস্ট দিতে চাই। দর্শক, এই মুহূর্তে আমাদের সাথে দেব চৌধুরী কথা বলছিলেন এবং সবসময় তিনি যেরকম বলেন একটানা কথা বলে যাওয়ার বিশেষ গুণ তার আছে। এই মুহূর্তে কিন্তু লিসবনে আছেন আমাদের সহকর্মী ফাহিম রহমান, যার কথা আমরা শুরুতেই বলেছি। আমরা একটু যুক্ত হয়ে যেতে চাই ফাহিমের সাথে। ফাহিম, আপনি নিশ্চয়ই আমাকে শুনতে পাচ্ছেন এবং চ্যাম্পিয়ন্স ট্রফি শেষ হয়েছে, আপনিও ইউরোপে আছেন এই মুহূর্তে, লিসবনে, পর্তুগালে বেশ ভালো একটা ছুটি কাটাচ্ছেন। আমাদের একদিন আগে ঈদ করে ফেলেছেন, কেমন লাগলো লিসবনের ঈদ? খুবই ভালো লেগেছে মাদি, এবং আপনাকে, দেবকে ঈদ মোবারক। একই সাথে খেলা যুগের যত দর্শক সবাইকে জানাচ্ছি ঈদ মোবারক, ঈদের শুভেচ্ছা। আর এখানে ঈদ করার অভিজ্ঞতাটা একেবারে অন্যরকম। আমি ঈদের সকালেও চিন্তা করছিলাম যে পরিবার থেকে দূরে ঈদ করতে কেমন লাগবে কে জানে। পরে আমার এখানে যে বন্ধু, সেই বন্ধু আমাকে নিয়ে গেল লিসবনের এক ঈদগাহ মাঠে। সেখানে যাওয়ার পর যখন দেখলাম যে অনেক বাংলাদেশি, অনেক 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 বাংলাদেশি, প্রায় 2000 বাংলাদেশি তারা একসাথে ঈদের নামাজ আদায় করছে, এবং সেখানে যাওয়ার পর অসম্ভব রকম ভালো লেগেছে। আরো ভালো লেগেছে যখন দু একজন এসে জিজ্ঞেস করেছে আপনি কি খেলা যুগে কাজ করেন কিনা, সেটা যখন শুনেছি সেটা আরো বেশি ভালো লেগেছে। ওটার ভালো লাগাটা আসলে অন্যরকম, এবং সব মিলে তাদের সাথে সময় কাটানো, তাদের সাথে কথা বলা সত্যিকার অর্থে এক অসাধারণ অসাধারণ এক অভিজ্ঞতা, অসাধারণ এক অনুভূতি। ফাহিম রহমান, আপনি বলছিলেন অসাধারণ একটা অভিজ্ঞতা, এবং অবশ্যই চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ যেরকম পারফরমেন্স করেছে সেটা তো সেই অসাধারণ অভিজ্ঞতা দেব চৌধুরী আমাদের সাথে শেয়ার করেছে। ফাহিম রহমান, সেমিফাইনালে বাংলাদেশ দলের পারফরমেন্সটা আমরা দেখেছি যে অন্যান্য সময়ের তুলনায় একটু মেন্টালি আমরা ভেঙে পড়েছিলাম। মাদি, প্রথমত আমি বলবো না যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ দল অসাধারণ পারফরমেন্স দেখিয়েছে, সেটা বলবো না। বাংলাদেশ দল ভালো খেলেছে, বাট অসাধারণ পারফরমেন্স বলতে যা বোঝায় সেটা বাংলাদেশ চ্যাম্পিয়ন্স ট্রফিতে করেছে সেটা আমার কাছে মনে হয় না। বাংলাদেশ লিটারালি নিউজিল্যান্ডের সাথেই ম্যাচটা ভালো খেলেছে। ওভারঅল বাংলাদেশ ভালো ক্রিকেট খেলেছে, কিন্তু অসাধারণ আসলে খেলেছে সেটা আমার কাছে মনে হয় না। আর ভারতের বিপক্ষে যেটা ছিল, যে প্ল্যাটফর্ম তৈরি হয়ে গিয়েছিল, মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল আউটস্ট্যান্ডিং খেলছিলেন ওই সময়টাতে, এবং আনফরচুনেটলি ওই সময় ধোনির যে টোটকা সেটা কাজে লেগে গেল। আমি আর দেব এটা নিয়ে অনেক আলোচনা করেছি যে ধোনি যে একজন মাস্টারপিস ক্যাপ্টেন ছিলেন সেটা কিন্তু তিনি প্রমাণ করলেন। বিরাট কোহলির সাথে যখন তিনি আলোচনা করলেন এবং তিনি কেদার ইয়াদবকে বোলিং এ নিয়ে আসলেন, এবং আমাদের দুই সেট ব্যাটসম্যান ওই সময় কিন্তু একেবারে সেট হয়ে গিয়েছিল আমাদের মুশফিকুর রহিম এবং তামিম ইকবাল, এবং কেদার যাদব তিনি কিন্তু ম্যাচটা ঘুরিয়ে নিলেন। ভালো একটা প্ল্যাটফর্ম ছিল। ইনফ্যাক্ট আমার কাছে মনে হয় যে 300 প্লাস করলে, যে ঘটনাটা ফাইনালে হয়েছে, অর্থাৎ পাকিস্তান 300 প্লাস করার পর ইন্ডিয়া যেভাবে ভেঙে পড়েছে, চান্স ওয়াজ দেয়ার যে বাংলাদেশ যদি 320 করতে পারতো, সেক্ষেত্রে ইন্ডিয়ার ভেঙে পড়ার একটা চান্স হয়তো বা ছিল, এবং সেক্ষেত্রে আমাদের ফাইনাল খেলার সম্ভাবনা আসলে কিন্তু ছিল মাহাদীপ। সাথে করতে যাই, এবং যদি দেব চৌধুরী আমাদের আপনার কাছ থেকে কিছু জানতে চান, একসাথে আপনারা ছিলেন আসলে, মানে অল্প কিছুদিনের মধ্যে আপনাদের বিচ্ছেদটা হয়েছে। দেব চৌধুরী বাংলাদেশে, আপনি এই মুহূর্তে পর্তুগালে আছেন। আপনার মেমোরেবল একটা ঘটনা জানতে চাই, যেটা প্রচুর রিপোর্ট আমরা আপনার পেয়েছি, দেব চৌধুরীরও পেয়েছি, আপনাকে প্রচুর আমরা দেখেছি। একটা ছোট্ট প্রশ্ন, যে আপনাকে সবসময় সুটেড বুটের অবস্থায় দেখে দেখে অভ্যস্ত হয়ে গেছে মানুষ, আপনি অ্যাজ এ রিপোর্টার আপনাকে আমরা একটুখানি ক্যাজুয়াল পোশাকে দেখেছি, কেমন লেগেছে, মানে আপনার কেমন মনে হয়েছে এই জিনিসটা? মাদি, প্রথমত কোনো ধরনের কুসংস্কার তো আমি বিশ্বাস করি না, কিন্তু এবার আমি চুল এখনো কাটিনি। ইনফ্যাক্ট চুল না কাটার একটা গল্প আছে, সেটা হচ্ছে যে বাংলাদেশ টিম যতক্ষণ পর্যন্ত টুর্নামেন্টের থেকে টিকে থাকবে ততক্ষণ আমি চুল কাটবো না, কি এরকম একটা ভাবনা আমার ভেতরে ছিল যে চুল কাটলে বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বাদ পড়ে যাবে, এবং যতক্ষণ পর্যন্ত টুর্নামেন্টে বাংলাদেশ দল আছে আমি চুল কাটবো না, চুল আমি রাখবো, এরকম একটা ভাবনা ছিল। এবং এটা কিন্তু আমি এহসান ভাইয়ের সাথেও শেয়ার করেছি, কারণ এহসান ভাই তিনি আমাকে ফোন করে করে বলতেন যে ফাহিম আপনার একই অবস্থা, কেন আপনি চুল কাটছেন না, এত বড় চুল আপনার কেন? এবং আমি এহসান ভাইকে শুধু একটা কথা বলতাম যে ভাই, যতদিন আমার টিম আছে, বাংলাদেশ টিম যতদিন টুর্নামেন্টে আছে, আমি কিন্তু চুল টুল কাটবো না, আমি চুল এভাবেই রাখবো। তো সেমিফাইনালে যখন উঠে গেল তখন কিন্তু এহসান ভাই আমাকে বলেছে যে ফাহিম আপনার চুল কাটার দরকার নেই, দেখা যাক বাংলাদেশ দল ফাইনালে যায় কিনা আর কি। তো এটা খুবই একটা মজার ব্যাপার ছিল। ফাহিম রহমান, এখনো আপনার চুল আছে আমরা দেখতে পাচ্ছি, আপনি এখন চুল কাটছেন না কেন? এখন ইউরোপে চুল কাটা খুবই এক্সপেন্সিভ, টাকার কারণে কি চুল কাটছেন না? অ্যাবসলিউটলি কারেক্ট, এখানে চুল কাটা আসলে এক্সপেন্সিভ। চিন্তা করছি দু একদিন বাদে তো দেশেই ফিরবো, তাহলে দেশে ফিরে চুলগুলো বিসর্জন দেই, এই পর্তুগিজ মাটিতে চুল বিসর্জন দিয়ে আর কি হবে, রাইট? তো সে কারণে আপাতত আর চুল কাটছি না। মাদি, দেব আপনার সাথে একটু কথা বলবে, দেব চৌধুরী কিছু মানে আপনার কিছু জিজ্ঞেস করার আছে কিনা? ফাহিম ভাই, মাহাদি জিজ্ঞেস করছিল যে আসলে কতটুকু এনজয় করলেন। আসলে একটা ব্যাপার কি এরকম আমরা বলতে পারি যে আমরা দুজন কখনোই আসলে গ্রাউন্ডেড ছিলাম না, উই আর অলওয়েজ বিং লাইক ফ্লাইং এন্ড মুভিং, প্যাক এন্ড গো। এক্স্যাক্টলি দেব, এক্স্যাক্টলি। মানে আমরা ওই যে এক কাপড়ে যে আমরা কার্ডিফে চলে গেলাম, সেটা একটা বিষয় ছিল বটে, যে আমরা এক কাপড়ে কার্ডিফে চলে গেলাম, এবং সবসময় আমরা মুভের উপরে থাকতাম। মানে দেখা যেত যে 4-5 ঘন্টা আমরা ঘুমানোর সুযোগ পেতাম, এবং সবসময় মুভ। বাট দেব, আমরা কিন্তু মুভটা ভীষণ রকম এনজয় করেছি। এই যে বিভিন্ন জায়গাতে যাওয়া, ছুটে যাওয়া, দলের খোঁজ খবর নিতে হোটেলে
সাথে কথা বলা, টিমের অবস্থা জানতে চাওয়া এবং আবারও ভেন্যুতে গিয়ে কাজ করা, আমরা কিন্তু মুভগুলো এনজয় করেছি। মানে অনেকেই ভাবে যে রিপোর্টাররা হয়তো অনেক ওটার জন্য আমাদেরকে ফাইন দিতে হয়েছিল 5 পাউন্ড, রাইট? দুইজনকে 5 পাউন্ড ওটার জন্য ফাইন দিতে হয়েছিল। দাদা এখন এটা হতেই পারে, একটা ট্যুরে গিয়ে একটা বাস এরকম মিস হতেই পারে, রাইট? তো যেহেতু এরকম আমাদের কোনো খাত ছিল না যে এরকম লেগে যেতে পারে, রাইট? তো এটা আমরা এহসান ভাইয়ের কাছ থেকে আদায় করবো আর কি, আমরা দুজন মিলে 5 পাউন্ড এটা আমরা আদায় করবো আর কি। ফাহিম রাউন, আপনাকে অনেক অনেক ধন্যবাদ, আপনি আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এবং চমৎকার কিছু অভিজ্ঞতা আপনি আমাদের সাথে শেয়ার করলেন, আমাদের খেলাযোগে দর্শকদের কাছে আপনি শেয়ার করলেন। আশা করি আমাদের দর্শকরা এই ভালো অভিজ্ঞতায় তারা ঋদ্ধ হবে এবং একই রকম ভাবে দেব চৌধুরী, আপনি আমাদের সাথে যুক্ত তো ছিলেনই, আপনি আছেন সবসময়কার জন্য, আপনাকে অনেক অনেক ধন্যবাদ এই স্পেশাল খেলাযোগে আজকে বিশেষ একটা দিনে বিশেষ কিছু অভিজ্ঞতা আমাদের দর্শকদের সাথে শেয়ার করার জন্য। আশা করি খেলাযোগের দর্শকরা সবসময় এই ধরনের ভালো ভালো এক্সপিরিয়েন্স সামনে চাইবে এবং আপনাদের কাছ থেকে অনেক ভালো ভালো এক্সপিরিয়েন্স আসবে। হোপ ফর দ্য গুড, এবং সবাইকে আবারও ঈদ মোবারক। সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজ